সিরতের আরেকটা আলোকিত দিক, ইন্নাল কুওয়াতা আর রামিউ, দূর থেকে মারা, দূর থেকে নিক্ষেপ করা, থ্রোয়িং টু দি রিমোটেস্ট কর্নার। হযরত বলেন, আল্লাহ মান আলিমার রামিয়া সুম্মা নাসিয়া ফালাইসা মিন্না, দূর থেকে মারার টেকনোলজি সে ভুলে গেল, সে আমার উম্মত নয়। আজকে ইরান দূর থেকে মারার প্রযুক্তি হাতে নিয়েছে, ব্যালিস্টিক ড্রোন হাতে নিয়েছে, অনেক দূর থেকে মারে, নির্ধারিত টার্গেটে পৌঁছে। মুসলিম উম্মাকে সিরতের আদর্শে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ক্ষেপণাস্ত্র, মিসাইল ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি তার হাতে নিতে হবে। আমি মক্কা প্রতিরক্ষা চুক্তির উপর নয়া দিগন্তে একটা উপসম্পাদকীয় লিখেছি। 3 দেশ এক হয়েছে, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। সৌদি আরবের অর্থ আছে, সৌদি আরব সামরিক ক্ষেত্রে যে টাকা ব্যয় করে, রাশিয়া, আমেরিকা, ইসরায়েলের পরে সৌদি আরবের স্থান। তো তার টাকা আছে, অর্থ আছে, পুঁজি আছে। তুরস্কের ড্রোন আছে, আধুনিক প্রযুক্তি আছে তুরস্কের। পাকিস্তানের পারমাণবিক বোমা আছে। এখন মিশরও যদি যোগ হয় তাহলে তো একটা থার্ড পাওয়ার তৈরি হয়ে যাবে। এবং আরব দেশকে পাশ্চাত্য যে প্রতিরক্ষা সুরক্ষা দিতে পারে নাই, মক্কা চুক্তি তার প্রমাণ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মনজ্ঞ সেমিনারের মহতরম সভাপতি, মহান জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিজ্ঞ নিবন্ধকার, সুধীমণ্ডলী, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানে হাজির হতে পারলাম, আলহামদুলিল্লাহ। প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের এবং আমি সমসাময়িক। আজ থেকে 43 বছর আগে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের 107 নম্বরে থাকতাম। আমি উপদেষ্টা হওয়ার পরে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গেছি, ভাইস চ্যান্সেলর মহোদয়কে বলেছি যে আপনি প্রভোস্টকে বলেন আমি 107 নম্বর রুমে একটু দেখতে যাব। 43 বছর পরে গেছি। এই পাশে থাকতেন ডক্টর আকম আব্দুল কাদের, এই পাশে থাকতাম আমি। ডক্টর আব্দুল কাদের সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন, আমি বাংলাদেশ সরকারের উপদেষ্টা হয়েছি। এবং ওই রুমে যে দুজন থাকতো তাদেরকেও বলেছি যে তোমরা তৈরি হও, আমাদের মতো তোমাদেরকেও সামনে অগ্রসর হতে হবে। এবং প্রফেসর আব্দুল কাদের সাহেব অত্যন্ত মেধাবী, ভার্সাটাইল জিনিয়াস, সারাদিন পড়াশোনা করতেন। আমি তো অনেক সময় ঘুমাতাম। আমি এক সময় আব্দুল কাদের ভাইকে বলি, আপনার কি পরীক্ষা? বললো না, পরীক্ষা নেই। এবং বিজ্ঞ নিবন্ধকার, কলামিস্ট, লেখক হিসাবে তার তুলনা নাই। আমি একসাথে আমরা বিমানে এসেছি চট্টগ্রাম থেকে। আমি বিমানের উপরেই 17 পৃষ্ঠার নিবন্ধ আমি পাঠ করে ফেলেছি। অনেক কথা তিনি লিখেছেন। একটা নিবন্ধের ভিতরে সব কথাও আবার আনা যায় না। 17 পৃষ্ঠার ভিতরে তিনি রাষ্ট্র সংস্কার, আধুনিক রাষ্ট্রের ধারণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সনদ, এগুলো সব বিস্তারে আলোচনা করেছেন। আমি থিসিস করেছি, ডক্টরাল থিসিস করেছি সিরতের উপরে। 47 ক্লজেস অফ মদিনা চার্টার, এটা ইবনে হিশামের কিতাবে আছে, আস-সিরাতুন নববিয়্যাহ। কিন্তু প্রফেসর আব্দুল কাদের সাহেব 53টা ধারা এনেছেন। তাহলে তার অধ্যয়ন, তার গবেষণা মাচ মোর অ্যাডভান্স প্রফেসর আব্দুল কাদের সাহেবের। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে হায়াতে তয়্যিবা দান করুন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদের মাধ্যমে যে রাষ্ট্রের এটা কল্যাণ রাষ্ট্র বেসড অন সভরেন্টি অফ আল্লাহ তাআলা করেছেন, এটা বাস্তব। প্লেটো তার রিপাবলিকে আইডিয়াল স্টেটের কথা বলেছেন, ফিলোসফার কিংয়ের কথা বলেছেন, কিন্তু প্রতিষ্ঠা করে দেখাতে পারেন নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was the first man in the history of the world. He established Medina state based on the Holy Quran and the Sunnah. এটা থিওরি মার্জড উইথ প্র্যাকটিস, কথার সাথে কাজের মিল আল্লাহ রাসূল করে দেখিয়েছেন। এবং আমরা যত বেশি সিরতের আলোচনা করব,
এই যে প্রতিযোগিতা 50,000, 40,000, 30,000, 10,000 করে দিচ্ছেন, এতে প্রতিযোগীরা উৎসাহিত হবে। আমি আপনাদের আহ্বান জানাবো, সিরতের এই আদর্শ, রাসূলুল্লাহর রাষ্ট্র সংস্কারের ধারণা, হজরতের মদিনার 10 বছরের জিন্দেগি, মক্কার 13 বছরের জিন্দেগি আমরা জনগণের কাছে পৌঁছাই। আমাদের হৃদয় আলোকিত হবে, আমাদের অন্তরের কালিমা সংকীর্ণতা বিদূরিত হয়ে যাবে সিরতের আলোচনার মাধ্যমে। ইউরোপে একটা গবেষণা হয়েছে, রসুলের আদর্শ পৃথিবীর কোন কোন দেশে বেশি আচরিত হয়, পালন করে কোন দেশে। 30-এর ভিতরে মুসলমানের কোনো দেশ নাই, কোনো দেশ নাই। সৌদি আরবের নাম তো অনেক নিচে, অনেক নিচে। আমাদের দেশে পৃথিবীতে মানুষ আছে কত? 850 কোটি। দেশ আছে কত? 200। আমরা আছি কত? 18-19 কোটি। এত নিকৃষ্ট জাতি পৃথিবীর বুকে আর নাই। কথা শুনতে খারাপ লাগবে, সবুজ পাসপোর্ট নিয়ে যান না কোথাও, কোনো ইজ্জত পান কিনে দেখেন। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের তো লাল পাসপোর্ট ছিল, কূটনৈতিক পাসপোর্ট। সৌদি আরবে গেলেও আমরা নর্মাল দিয়ে বের হতাম না, আমাদের জন্য ভিআইপি কাউন্টার। পৃথিবীর বহু দেশে গেলে ভিসা লাগে না। সবুজটা নিয়েও গেছি তো, এখন তো সবুজ নিছি, আগেও সবুজ ছিল, মাঝখানে লাল হয়েছে। কোনো দেশে ইজ্জত নাই, কোনো দেশে। মার্কিন যুক্তরাষ্ট্র, আপনি তুরস্কে যান, তুরস্কে 3 বার দাওয়াত পেয়ে যেতে পারি নাই। ভিসার জন্য দিলে 21 দিন কর্মঘণ্টা লাগবে, কর্মদিন লাগবে, এগুলো করতে করতে সেমিনার চলে যায়। আর আমার ছেলে আমেরিকা ইউনিভার্সিটিতে পড়ে, তার মার্কিন ভিসা আছে, সে ইস্তাম্বুলে যাবে, 4 দিন থাকবে। অনলাইনে আবেদন করার 1 মিনিটের ভিতরে রিপোর্ট আসলো, ইউর ভিসা হ্যাজ বিন ইস্যুড। মালয়েশিয়া গেছি, আমার বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান আজহারি ওখানে থাকেন, উনি আসছেন। আমারই নিয়ে গেল সিপিয়াগুলির ভিতরে, আমি বাংলাদেশি, আমার পাসপোর্ট সবুজ, আর ডক্টর মাহমুদুল্লাহ আজহারিকে স্টাম্প মেরে সম্মানজনক বিদায় দিয়ে দিল। আমার ওখানে নিয়ে বলে যে কেন আসছেন, কতদিন থাকবেন, কি করবেন। কত করে বুঝালাম আমি এখানে আসছি, আমার ওয়াইফ নিয়ে আসছি তোমাদের দেশ দেখার জন্য। তারপরে সারি দিল 1 ঘন্টা পরে। পৃথিবীর কোনো দেশে এই দিন ওমরা করে আসলাম, চেয়েছিলাম একটা মিশর যাব। আমি ইউনিভার্সিটিতে কলেজে বহুদিন অ্যানশিয়েন্ট হিস্ট্রি অফ দি ইজিপ্ট এই সাবজেক্টের উপর শিক্ষকতা বক্তব্য রেখেছি, পাঠদান করেছি। একটা মিশর দেখব, ট্রানজিট করা যায়, ঢাকা, কায়রো, জেদ্দা। এখন এটা আমি যাওয়ার কয়েকদিন আগে বন্ধ করে দিয়েছি। বললো যে তোমরা মিশরে যাই, লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পার হয়ে ইতালি যাও। কি কারবার! আসুন না, চরিত্র ভালো করে ফেলি, আমরা ভালো হয়ে যাব। সিরতের আদর্শই আমাদেরকে ভালো করতে পারবে। উত্তর ইউরোপ, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক জেলখানা নাই, সুইজারল্যান্ডে জেলখানা নাই, আর আমাদের জেলখানায় জায়গা নাই। এবং বাসযোগ্য দেশ নরওয়ে, ফিনল্যান্ড। তো এভাবে হলো কেন? আমাদের বাংলাদেশের বড় বড় মসজিদে বাইতুল মুকাররম সহ জোতার বাক্স আছে, লাইনে লাইনে জোতার বাক্স আছে। পৃথিবীর কোনো দেশে নাই, পৃথিবীর কোনো দেশে না। আমি বিভিন্ন মাহফিলে যাই যে আগে জোতা হেফাজত করি। কি কি জাতি আমরা! আমার তো কেমন লাগে, আমরা কি! তারপরে মুসলমানের কামড়া কামড়ি, একজন আরেকজনের প্রতি অশোভন বক্তব্য। এতে করে উই আর থ্রোয়িং মাড টু ইচ আদার। এতে পানি গোলা হয়ে যাচ্ছে। পানি গোলা হলে শত্রুদের পক্ষে গোলা পানিতে মাছ শিকার করা সহজ। টু ক্যাচ দি ফিশ ইন ট্রাবল ওয়াটার ইট উইল বি ইজি। অতএব আমরা ঐক্যের পক্ষে, ওয়াহাদাতে উম্মতের পক্ষে, বিভাজনের আমরা বিরুদ্ধে। আসুন আমরা কাছে আসি। আমাদের অন্তরটা ছোট। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটা অটোবায়োগ্রাফি আছে, দি মেমোরিজ অফ বাবুর নামা। ওখানে লেখা আছে, তিনি বলছেন, দি হার্ট অফ দি পিপল অফ ইন্ডিয়া ইজ চিকেন হার্টেড,
ভারতের মানুষদের অন্তর ছোট, মুরগির বাচ্চার মতো ছোট। দে হ্যাভ নো রুম ইন দেয়ার হার্ট টু অ্যাকোমোডেট আদার্স। অন্যজনকে বুকে নেওয়ার মতো এই শক্তি, এই প্রশস্ততা তাদের বুকে নাই। তারা জুদা হতে চায়। এক পরিবারে ভাই বেরাদর মিলে এক হাঁড়িতে রান্না করে খেলে কি অনাবিল আনন্দ পাওয়া যায় ভারতের জনগণ জানে না। ফুলের প্রতি তাদের আকর্ষণ নাই। 16 শতাব্দীতে লিখছে এটা, 16 শতাব্দীতে। অতএব আসুন আমরা অন্তরকে বড় করি। আমরা দোষ দেখব না, আমরা মানুষের গুণ দেখব। যে দেশের মাটিতে শহীদের রক্ত পড়ে, যে দেশের কবরস্থানে শহীদ শুয়ে থাকে, ওই দেশে সিরাতের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র। আমরা আশাবাদী। আমি যখনই দিল্লি যাই, যতবার গেছি, আমার নানা কারণে গেছি, আমি শাহ ওলিউল্লাহ দেহলভির কবর জিয়ারত করি। ওখানে মোহাম্মদ মিয়া সাহেব নামে একজন স্কলারের কবর আছে। ওনার কবরের উপর লেখা আছে যে দুনিয়াতে কোনো ফিতনা আসলে তুই ইশারে সে বতা দে দিয়ে হে তুরবত মেরি। আমার মাটি আমারে বলে, কবরের মাটি বলে দুনিয়ার উপর ফিতনা এসেছে। আমরা বুড়ো হয়ে গেছি, বেশি দিন দুনিয়াতে আর থাকবো না, সময় একেবারে গনিয়ে আসছে, নানা জটিলতায় আক্রান্ত। আমি আশাবাদী, আমরা দেখে যেতে না পারলেও এমন একদিন আসবে বাংলাদেশে সিরাতের আদর্শে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। আমরা তার লক্ষণ দেখতে পাচ্ছি। লোক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ, আগামী দিনে আরও লোক তৈরি করতে হবে। এবং সম্মানিত হাজরিন, তুরস্কে একজন প্রধানমন্ত্রী ছিলেন, আপনাদের জানা আছে, নাজমুদ্দিন আরবাকান। 1 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তিনি বলছেন, ইফ প্রেয়ার্স অ্যান্ড ফাস্টিং অ্যালোন ওয়ার দি অনলি মিনস অফ অ্যাটেনিং আল্লাহস প্লেজার, হোয়াই হজরত আবু আইয়ুব আনসারী লেফট মদিনা অ্যান্ড হিজ গ্রেভ ওয়াজ ইন দি টার্কি। কি কথা বলেছেন! আমি নিজ ইতিহাসের ছাত্র, তার কথা শুনে তো আমার অন্তরে জ্বালা তৈরি হয়েছে, শ্বাস তৈরি হয়েছে। নামাজ রোজা আমরা পড়বো, এগুলো ফারাইজুল্লাহ। হজরত আবু আইয়ুব আনসারীর বাড়িতে মদিনা, তো রাসূলুল্লাহর মেজবান। তিনি কেন তো ইস্তাম্বুলে, তার কবর কেন ইস্তাম্বুলে? ইবাদাত, এই মুরব্বাজা যেগুলো আমরা করে থাকি, এগুলো তো আমরা করবোই। এগুলো ফারায়েজ, ওয়াজিবাত, মুস্তাহাব্বাত, নওয়াফিল এগুলো করবোই। কিন্তু আল্লাহকে রাজি করার জন্য আরও অনেক পথ আছে। কেন তিনি মদিনা ছাড়লেন? 1 রাকাত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। হোয়াই হি লেফট মদিনা? হাদিস, হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুনা মদিনাতা কাইসার মাগফুরুল লাহুম। কুস্তুনতুনিয়া মানে কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল। ইট ওয়াজ দি ক্যাপিটাল অফ বাইজেন্টাইন এম্পায়ার। ওখান থেকে সমস্ত ষড়যন্ত্র চালু হতো। আপনি উগ্র বাক্যে পাশে রেখে শান্তিতে ঘুমাতে পারবেন না। হয়তো বাক্যে বধ করে দিতে হবে, না হলে আপনার সেফটির জন্য একেবারে আয়রন ফেন্সিং তৈরি করতে হবে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে প্রথম দল যারা কুস্তুনতুনিয়া, মদিনাতুল কায়সার মানে কনস্টান্টাইনের দেশ, কায়সারের দেশ, যুদ্ধ করবে, আল্লাহ তাদের মাফ করে দিবেন। এই জন্য তিনি ইস্তাম্বুল গেছেন। বুখারী শরীফের হাদিস। এখানে তো অনেক মুহাদ্দিসিনরা আছেন, আপনারা আছেন সামনে। উম্মে হারাম ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। হযরত বললেন, আউয়ালু জাইশিন মিন বাহার ফিল বাহার কত আউজাবু। উম্মে হারাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা ফিহিম। হযরত বলেন, আনতে ফিহিম। তো তারা মদিনা ছাড়ি কনস্টান্টিনোপল গেছে। আমি এবং আপনি, আমরা এবং আপনারা, আনতুম ফি রাবাতিন দায়েম, আমরা যুদ্ধের ময়দানে আছি। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমি ইতিহাসের ছাত্র হিসেবে যখন দেখি এক দল আরেক দলের বিরুদ্ধে, এক মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে, আলেম আরেক আলেমের বিরুদ্ধে খুব বিশ্রী ভাষায়, অশালীন ভাষায়, গায়রে মুহাজ্জাব ভাষায়
আক্রমণ করে, আমার মনে হয়, আমার তখন ধারণা হয় তৃতীয় কোনো শক্তি এখানে খেলতে নেমেছে কিনা। আমাদেরকে সতর্ক থাকতে হবে। ইনশাআল্লাহ আজিজ সফলতা আসবেই আসবেই আসবেই। এবং সিরতের আরেকটা আলোকিত দিক, ইন্নাল কুওয়াতা আর রামিউ, দূর থেকে মারা, দূর থেকে নিক্ষেপ করা, থ্রোয়িং টু দি রিমোটেস্ট কর্নার। হযরত বলেন, আল্লাহ মান আলিমার রামিয়া সুম্মা নাসিয়া ফালাইসা মিন্না, দূর থেকে মারার টেকনোলজি সে ভুলে গেল, সে আমার উম্মত নয়। আজকে ইরান দূর থেকে মারার প্রযুক্তি হাতে নিয়েছে, ব্যালিস্টিক ড্রোন হাতে নিয়েছে, অনেক দূর থেকে মারে, নির্ধারিত টার্গেটে পৌঁছে। মুসলিম উম্মাকে সিরতের আদর্শে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ক্ষেপণাস্ত্র, মিসাইল ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি তার হাতে নিতে হবে। আমি মক্কা প্রতিরক্ষা চুক্তির উপর নয়া দিগন্তে একটা উপসম্পাদকীয় লিখেছি। 3 দেশ এক হয়েছে, সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান। সৌদি আরবের অর্থ আছে, সৌদি আরব সামরিক ক্ষেত্রে যে টাকা ব্যয় করে, রাশিয়া, আমেরিকা, ইসরায়েলের পরে সৌদি আরবের স্থান। তো তার টাকা আছে, অর্থ আছে, পুঁজি আছে। তুরস্কের ড্রোন আছে, আধুনিক প্রযুক্তি আছে। তুরস্কের, পাকিস্তানের পারমাণবিক বোমা আছে। এখন মিশরও যদি যোগ হয় তাহলে তো একটা থার্ড পাওয়ার তৈরি হয়ে যাবে। এবং আরব দেশকে পাশ্চাত্য যে প্রতিরক্ষা সুরক্ষা দিতে পারে নাই, মক্কা চুক্তি তার প্রমাণ। অতএব আমরা আশাবাদী হব, আমরা বিলকুল হতাশ হব না। আল্লামা ইকবাল বলেন, না উম্মিদ ন হো আই ইকবাল আপনি কিস্তে বয়রা আছে, যারা নুম হে তুই বেটি বড়ে জর খাইছে হে সাখি। আমার যে বাগান আছে, আমার যে বিটা আছে, ওখানে আগাছা জন্মেছে। আমি আগাছা জন্মানোর কারণে আমি হতাশ হলে চলবে না। আগাছা আমার কাটতে হবে, মাটি চাষ দিতে হবে, পানি ডালতে হবে, ঘাম দিতে হবে, প্রয়োজনে বুকের তাজা রক্ত দিতে হবে। এই মাটি যদি ভিজে তো বড়ে জরখাইছে হে সাকি, তাহলে সোনার ফসল পড়বে আমাদের পিঠায়। আমাদের মাতৃভূমি বাংলাদেশে অনেক শহীদের রক্তে রঞ্জিত হয়েছে এই দেশ। অনেক কবরস্থানে শহীদ শুয়ে আছে এই 54 বছরের ইতিহাসে। জুলাই বিপ্লবেও অনেক শহীদ, আমি নিজে কবর জিয়ারত করেছি, বিভিন্ন জায়গায় গেছি, আহতদের দেখতে গেছি। অতএব এই দেশে মদিনার আদলে সংস্কার হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তৈরি থাকুন। আল্লাহু ওয়ালিয়ুত তৌফিক হুয়াল মুওয়াফফিক ওয়াল মুঈন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।